ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আমরা ফেসবুকেও যুক্ত হয়ে গেলাম। যাদের জুমে দেখতে প্রবলেম হয় তারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারবে। যাদের জুমে যুক্ত হতে সমস্যা হয় তারা চাইলে আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারবে। ফেসবুকে আমরা অ্যাটেন্ডেন্স লিংকও শেয়ার করেছি, তোমরা চাইলে ওইখান থেকে অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে নিতে পারো। রোমানা ইসলাম, তোমাকে অনুরোধ করা হলো তোমার মাইক্রোফোন বন্ধ করে রাখার জন্য। রোমানা ইসলাম একটু খেয়াল রাখবে মাইক্রোফোনটা যাতে অফ অন না হয়। অনেকেই যুক্ত হয়েছে আমার সাথে, যারা যুক্ত হয়েছে তাদের ধন্যবাদ। আমরা আমাদের মূল লেকচার শুরু করতে চাই। তোমাদের অনেকেরই হোমওয়ার্কের সমস্যা আমি দেখতে পাচ্ছি। আগে আমরা হোমওয়ার্ক গুলো সলভ করে দেই। তোমরা প্রবলেম গুলো আমাকে লিখে দিতে পারো। 17, 23, 24, 32 অনেক সমস্যা থাকা উচিত। 17, 23, 24, 32। তোমাদের সমস্যাগুলো আমাকে লিখে দাও ফেসবুক অথবা জুমের চ্যাট বক্সে। প্রবলেম 17, 23, 24, 32 ফর প্র্যাকটিসের। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি এটা ঠিক করে দিতেছি তোমাদের। নো লঙ্গার টেকিং রেসপন্স, এটা ঠিক করে দিচ্ছি আমি। নো লঙ্গার টেকিং রেসপন্স, এটা আমি ঠিক করে দিচ্ছি তোমাদের, ওটা নিয়ে তোমরা চিন্তা করার দরকার নাই। আমি এটা ঠিক করে দিয়েছি, তোমরা রিফ্রেশ দিলেই যুক্ত হতে পারবে আজকের ক্লাসে। তোমরা রিফ্রেশ দিলেই যুক্ত হতে পারবে। আচ্ছা, ফর প্র্যাকটিসের মধ্যে আমরা ক্লাস করছিলাম। ফর প্র্যাকটিসের মধ্যে প্রবলেম 17, 24, 31-এও সমস্যা বলছে অনেকে। অ্যাটেন্ডেন্স এখন দেখো, এখন ঠিক হয়ে যাবে। 13, 14, 16, 21। 13, 14, 16, 21। এটা 31-ও বলেছে। এখন দেখো, এখন অ্যাটেন্ডেন্স দিতে পারো নাকি? এখন আশা করি অ্যাটেন্ডেন্সটা ঠিক হয়ে গিয়েছে, এখন পারবে। প্রবলেম 20-এ সমস্যা, 23, 24, 34 যেগুলি লিখেছি সেগুলো আর লিখো না। চৌত্রিশ, 23 যেগুলি লিখেছি সেগুলি দয়া করে আর লিখবে না, হ্যাঁ।
এছাড়া কি আর কারো কোনো প্রবলেম আছে? কমেন্টে লিখো, আর প্রবলেম না থাকলেও লিখো। এছাড়া যদি প্রবলেম থাকে কমেন্টে লিখো, প্রবলেম না থাকলেও লিখো। ফর প্র্যাকটিসের 14-16 14-16 লিখেছি আমি। আমরা যেগুলি লিখেছি সেগুলি বাদ দিয়ে বলার চেষ্টা করো, হ্যাঁ। এটা যদি প্রবলেম না থাকে তাহলে নো স্যার লিখে কমেন্ট করো। এছাড়া যদি আর কারো কোনো প্রবলেম না থাকে তবে নো স্যার লিখে কমেন্ট করো। এছাড়া যদি আর কারো প্রবলেম না হয় তবে নো স্যার লিখে কমেন্ট করো। প্রবলেম 17-তে চলে গেলাম। প্রবলেম 17-তে চলে গেলাম। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, 17 নাম্বার। দেখো কি বলেছে, আমাকে বলেছে এ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরটা কেটে নিয়ে গেলাম আমরা এখানে। দেখো খুব মনোযোগ দিয়ে আমার কথা বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে এ একটা ভেক্টর দেওয়া আছে i+2j+3k, বি একটা ভেক্টর দেওয়া আছে i+j+2k, দুটি সন্নিহিত বাহু বরাবর কার্যরত। সেই সামান্তরিকের ভূমি ধরে একটি সমউচ্চতার ঘনবস্তু তৈরি করা হলো, যার আয়তন দেওয়া আছে 45 একক। উচ্চতা নির্দেশকারী ভেক্টরটি কত? তাহলে সামান্তরিকের এ আর বি যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর। তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? সেই সামান্তরিকের ক্ষেত্রফল স্যার বলছিল এ আর বি কে ক্রস করব, ক্রস করে তার মান বাই করব, তাইলেই ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এখন যদি আমি এ আর বি কে ক্রস করি তাহলে কি পেলাম? আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, 1 2 -3 আর 1 1 2। তাহলে আই নিলাম, কলাম বাদ সারি বাদ, 2 দুগুণে 4, সূত্রের মাইনাসে +3, সূত্রের মাইনাস দিয়ে কলাম বাদ সারি বাদ, 2 একে 2, সূত্রের মাইনাস +3 প্লাস কে, প্লাস কে, কলাম বাদ সারি বাদ, 1 একে 1 -2। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াইলো? 7i মাইনাস 5j মাইনাস কে। দেখো এটা কি সবার কাছে ঠিক আছে? আমি যে ক্রস করলাম এটা কি সবার জন্য ঠিক আছে? দেখো তো, ঠিক থাকলে আমাকে জানিয়ে দাও। ঠিক থাকলে ওকে স্যার লিখে কমেন্ট করো। ঠিক থাকলে ওকে স্যার লিখে কমেন্ট করো।
ঠিক থাকলে ওকে স্যার লিখে কমেন্ট। আচ্ছা, তাহলে আমি যদি সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, আমি যে সামান্তরিকটা নিয়েছি সেই সামান্তরিকের যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে এই ভেক্টর যা করলাম তার ভ্যালু, তাহলে √7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 49 25 1 49 25 1, তাহলে কত হইলো 50 75 √75 বর্গ একক। তাহলে এটা হলো ক্ষেত্রফল। তাহলে যে কোনো কিছুর আয়তনের সূত্র কি? যে কোনো কিছুর যদি আয়তন নির্ণয় করতে হয়, আমরা জানি আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে উচ্চতা যদি বের করতে হয়, তাহলে আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। আয়তন দেওয়া আছে 45 আর ক্ষেত্রফল পাইলাম √75। দেখো তো কত আছে, 45 কে √75 দিয়ে ভাগ দিলাম, তাহলে 5.19 আসে একক। কিন্তু তাহলে এটা হলো উচ্চতা, তাহলে উচ্চতার মানটা হচ্ছে 5.19 একক। কিন্তু প্রশ্নটা কি ছিল, যদি একটু মনোযোগ দিয়ে দেখো, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা বলছিল কি উচ্চতা নির্দেশকারী ভেক্টর কোনটা, উচ্চতা নির্দেশকারী ভেক্টর কোনটা। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এটা যদি আমার সেই সামান্তরিকটা হয়ে থাকে, এইটা যদি আমার সেই সামান্তরিকটা হয়ে থাকে, এটা যদি সামান্তরিকের একটা সন্নিহিত বাহু হয়, এটা যদি আরেকটা সন্নিহিত বাহু হয়, এই দুইটা বাহু, তাহলে উচ্চতা যদি চিন্তা করি এই বিন্দু থেকে লম্ব, তাহলে আমার এই যে ইটা কলমটা, কলমটা হচ্ছে উচ্চতা। তাহলে একটু চিন্তা করে দেখো, তাহলে এই উচ্চতা নির্দেশকারী ভেক্টরটা হচ্ছে যদি কলমটা হয়, তাহলে এই উচ্চতার মান পাইলাম হচ্ছে 5.19। আর দিকটা কি বলতো, এই সামান্তরিকের যে তলটা পাইছিলাম আমরা, এ ভেক্টর আর বি ভেক্টর তাদের লম্ব বরাবর না, যেহেতু এটা দৈর্ঘ্য, এটাকে প্রস্থ ধরলে উচ্চতা হচ্ছে কি এ আর বি এর লম্ব বরাবর। তাহলে আমি যদি উচ্চতা নির্দেশকারী ভেক্টর নির্ণয় করতে চাই, আমার কিন্তু উচ্চতা বাইর করতে বলে না, আমাকে বলছে উচ্চতা নির্দেশকারী ভেক্টর নির্ণয় করতে। তাহলে নোট স্যার শিখাইছিল উচ্চতা নির্দেশকারী ভেক্টর যদি হয়, তাহলে উচ্চতার মান দেওয়া আছে, উচ্চতা মান দেওয়া আছে, সেই মানটাকে আমি যদি কি করি বলতো, একক ভেক্টর দিয়ে গুণ করি, তাইলে সেই ভেক্টর রাশি পাই দিতেছি। তাহলে উচ্চতার মান হচ্ছে 5.19। আর একক ভেক্টরটা কি হবে, মাত্রই বুঝাইলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব বরাবর একক ভেক্টর যেটা, সেটাই হচ্ছে উচ্চতা নির্দেশকারী ভেক্টর। তাহলে লম্ব বরাবর একক ভেক্টর কি বলতো, এ আর বি রে ক্রস করব, ক্রস করে সেটাকে তার কি দিয়ে ভাগ দিব বলতো, মান দিয়ে ভাগ দিব। তাহলে 5.19 পাইলাম, এ আর বি রে ক্রস করলে কি পেয়েছিলাম বলতো, 7i -5j -k। আর তার মানটা কত পাইছিলাম, রুট কত, 75। ঠিক আছে, তাহলে এত কি বলতো, এত ইন্টু এত কি একক। দেখো বুঝতো নাকি, আবার প্রথম থেকে ব্যাখ্যা করি। আমাকে বলা হয়েছে দুইটা ভেক্টর দেওয়া আছে, যারা হচ্ছে হলো একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সেই দুইটাকে কি করে বলতো, ভূমির বেজ ধরে আমি যদি একটা উচ্চতা কল্পনা করি, সেই সামান্তরিকের আয়তন হচ্ছে 45 একক। আমাকে বলছে উচ্চতা নির্দেশকারী ভেক্টরটা কত। তাহলে আমরা জানি যে কোনো ভেক্টর হচ্ছে মান গুণন দিক। ঠিক আছে, তাহলে উচ্চতার মান আমি বের করছি, তার দিক দিয়ে গুণ করছি। তাহলে উচ্চতার দিক হয় দৈর্ঘ্য এবং প্রস্থের বা সামান্তরিকের যে তল দেওয়া আছে সেই তলের লম্ব বরাবর। তাহলে একক ভেক্টরটা হচ্ছে কি বলতো, এ ক্রস বি গুণন বাই হচ্ছে কি বলতো তার মান। দেখো বুঝছো নাকি, বুঝলে জানাও, না বুঝলেও জানাও। বুঝলে ওকে স্যার লিখে কমেন্ট করো, আর যদি না বুঝো তাহলে আমাকে একটু জানিয়ে দাও।
তোমরা যারা আমার সাথে জুমে যুক্ত রয়েছো তাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আর যারা জুমে যুক্ত নাই তারা ফেসবুকেই কমেন্ট করতে পারবে। ফেসবুকে যারা যুক্ত আছো তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, নাহলে তো আমরা বুঝবো না যে তোমরা বুঝেছো না বুঝো নাই। স্যার একটু ধন্যবাদ বাচ্চা। বোর্ডটা স্যার নিচের দিয়ে, নিচে দেখা যাচ্ছে না বোর্ডটা স্যার নিচে। কিছু লেখা নাই, এটার খালি মান বসাইবা। নিচে তো ওকে আমি আর কিছু লিখি নাই। এটার কি এরপরের মান আমার করে দিতে হবে? এটারে √75 দিয়ে ভাগ দিবা, নিচে কিছু লিখি নাই স্যার, দেখছো? মানে মানটা খালি বসাই দিবা তুমি, ঠিক আছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে গেল 17 নাম্বার, গেল 17-র পরে কত ছিল? 17 নাম্বার গেল, 17-র পরে ছিল হচ্ছে 20। 17-র পরে হচ্ছে 20 নাম্বারটা দেখো, তাহলে 20 নাম্বারটা কি বলেছে আমাকে? বাকিগুলি সহজ অঙ্ক। 20 নাম্বার বলছে আমার কাছে পি একটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টরের এক্স ওয়াই জেড এর কৌণিক ব্যবধান কি? নূর স্যার কৌণিক ব্যবধান শিখায় নাই তোমারে? কৌণিক ব্যবধান কি শিখাইছিলাম বলতো? এক্স এর সাথে কৌণিক ব্যবধান হচ্ছে আলফা। আলফা ইকুয়াল টু কি শিখাইছিলাম? কজ ইনভার্স পি ভেক্টর। তাহলে কি হয় বলতো? পি এক্স বাই পি এর মান মনে নাই? এটা তো আসলে আমি আর করে দিব না, তো আমরা শিখাই দিছিলাম যে এক্স ওয়াই জেড অক্ষের সাথে কৌণিক ব্যবধান চাইছি, তাহলে এক্স অক্ষের সাথে কৌণিক ব্যবধানটা হচ্ছে আলফা। তাহলে আলফাকে আমরা কি করবো বলতো? তার মান দিয়ে ভাগ দিয়ে দিব। আলফাকে আমরা কি করব? তার মান দিয়ে ভাগ দিয়ে দিব। একই রকম ভাবে বিটা, গামা, তাহলে এদেরকে কি করবো বলতো? প্রত্যেককে তার মান দিয়ে কি করবো বলতো? ভাগ দিয়ে দিব। তাইলেই কনসেপ্ট শেষ। নিশ্চয়ই বুঝছো? না বুঝলে আমার আসলে আর কিছু করার নাই। কজ ইনভার্স করে এগুলি ক্রস ডট প্রোডাক্টের দিনে শিখাইছিলাম, ডট প্রোডাক্টের লাস্টের ক্লাসে শিখাইছিলাম। 23 নাম্বার আসো। ডট প্রোডাক্টের 2টা ক্লাস থেকে সেই লাস্টের ক্লাসে আমরা এটা শিখেছি। 23 নাম্বার আসো। এ বি সি এর মান দেওয়া আছে, আমাকে বলা হয়েছে এ প্লাস বি ইকুয়াল টু সি, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমরা পরে পড়াবো। 23 নাম্বারটা এই চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে, কিন্তু এই টপিক থেকে একটু ডিপ টপিক, ঠিক আছে? 23 পরে পড়াবো। 24 নাম্বার দেখো, 24 নাম্বারও সেম এই এই চ্যাপ্টারেরই টপিক, কিন্তু একটু ডিপ টপিক। এটা আমরা এখন পড়বো না, একটু পরে পড়বো। 25 নাম্বার আসো। 25 নাম্বার আসো। 25 নাম্বারে কি বলছি? দুটি ভেক্টর রাশির যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, এ ও বি নির্ণয় করো, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। খুব বড় তো, কোনো ডিল না। এ আর বি কে, এ আর বি এর যোগফল দেওয়া আছে, এ আর বি এর বিয়োগফল দেওয়া আছে। যদি আমরা এই দুইটাকে যোগ করি, যোগ করলে কি দাঁড়াইতেছে? এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে যোগ করলে কি দাঁড়াইতেছে বলতো? বি বি কাটা, তাহলে থাকলো কত? 2a। যোগ করলে এখান থেকে 2 এর মান থেকে এর মান বাই করে লিবা। তারপর আমরা বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এ ভেক্টরের যোগ করলে 2a পাইবা, আবার এ আর বি বিয়োগ করলে 2b পাইবা। সেখান থেকে কি করো বলতো? মান বাই করবা। তার বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করা তো কোনো বিষয় না। তাহলে এখান থেকে এর মান পাইবা, একই রকম ভাবে বি এর মান পাইবা। এ আর বি এর মান পাইলা, তারপরে এ আর বি এর ডট প্রোডাক্ট করবা, ডট প্রোডাক্ট করলে মধ্যবর্তী কোণ বাইর করা কোনো বিষয়, কোনো বিষয়ই না। তারপরে হচ্ছে 32 আর 31, এই দুইটা পড়তে হবে। 32 আর 31 দেখো। 31 নাম্বার দেখো, দুটি ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করো এটা। আচ্ছা, এটা অন্য চ্যাপ্টার, মানে এই একটু ডিপ টপিক, এটা আমরা পরে করাবো। 32 আসো। দিক রাশি দেওয়া আছে এবিসি, আমাকে বলা হয়েছে এই চারটার লব দি হচ্ছে 0। ডি কত? এটা কোন অঙ্কের কাতারে পড়লো? এই চারটার লব দি 0 বলছে। তাহলে লব দি 0 মানে হচ্ছে এই চারটারে যোগ করলে 0 হবে। তাহলে এই যে এ প্লাস, এই চারটারে যোগ করলে কি হবে? 0 হবে। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে যদি ডি এর মান বাই করি, তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস সি, ঠিক আছে? তাহলে কি হয় বলতো? এ বি সি তিনটা দেওয়া আছে, তিনটার মান খালি বসাই দিবা, বসায় যোগ করে বিয়োগ করে দিবা, তার মানই হয়ে যাবে কি বলতো? ডি এর মান। দেখো বুঝছো নাকি? বুঝলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। বুঝলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। বুঝলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো।
স্যার বলো তর্পা। স্যার প্রবলেম 24 প্রবলেম ছিল, আপনি 25 করায় ফেলছেন। স্যার 24 লেখা ছিল। 23-24 এখন করবো না, 23-24 পরে করবো। স্যার আপনি 25 করায় ফেলছেন। মানে বললাম তো 23 নাম্বার 24 নাম্বার এখন করতে পারবো না, পরে করবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আসো, তারপরে এটা গেল। তারপরে প্র্যাকটিসের 13 নাম্বার আসো। 13, 14, 16 প্র্যাকটিসের 13, 14, 16 প্র্যাকটিসের 13 নাম্বার আসো। কি বলেছে? এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, একটি রম্বসের দুটি কর্ণ, রম্বস কর্ণ হোক, আয়তাকার ক্ষেত্রের কর্ণ হোক, সামান্তরিকের কর্ণ হোক, যে কোনো কর্ণ হইলেই আমাদের সূত্র কি বলতো? এ ক্রস বি এর ক্ষেত্রফল, এ ক্রস বি এর মান। শেষ। বলছিলাম কর্ণ বললে, বাহু বললে হচ্ছে এ ক্রস বি এর মান, আর যদি কর্ণ বলে তাহলে কি হয় বলতো? এ ক্রস বি এর মান করে তাকে অর্ধেক করে দিতে হবে। ঠিক আছে, আর কি বলো? তারপর হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার দেখো কি বলছে? এ ক্রস বি এর স্কোয়ার দেওয়া আছে, এ ডট বি এর উপর স্কোয়ার দেওয়া আছে। এ এর মান কত, বি এর মান কত? এটা কোন অঙ্কের কাতারে পড়ে? আমার তো মনে হয় না এটা কোন অঙ্কের কাতারে পড়ে। কেন তোমরা পারো না আমি জানি না। খেয়াল করে দেখো, এ ক্রস বি এর স্কোয়ার দিলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বলছিলাম স্কোয়ার করলে ইটা উঠে যাবে, মানে দিকটাও ভ্যানিশ হয়ে যাবে। আর এ ডট বি এর স্কোয়ার করলে কি দাঁড়াইতেছে? এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 144। আর মনে হয় না কিছু করাইতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে 1, তাহলে এখান থেকে যদি এর মান বাইর করি, এখান থেকে যদি এর মান দেওয়া আছে তাহলে এর মানটা যদি বসায় দিই, 3 স্কোয়ার গুণন কত, বি স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে বি স্কোয়ারের মান বের করে নিব। শেষ। নিশ্চয়ই বুঝেছ? বুঝলেও জানাও, না বুঝলেও জানাও। তারপরে কি বলা হয়েছে? তারপরে হচ্ছে 16 নাম্বার দেখো, দুটি ভেক্টর যদি দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি, অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা এটা এখন করাবো না, পরে করাবো। এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ জানতে চাইছে, এখন করাবো না, পরে করাবো। 16 এখন না, 21, 23। 21 নাম্বার আসো। 21 নাম্বারও একটু কনসেপ্ট বাকি আছে। 21 নাম্বারের কনসেপ্টটা পরে তারপরে করাবো। 21 নাম্বার পরে করাবো। 23 নাম্বার করিয়ে দিব। 23 নাম্বারটা করিয়ে দিব, 21 নাম্বারটা পরে করাই দিব। দেখো 23 নাম্বার কি বলছে? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এর উপাংশ দেওয়া আছে 2, 3, 4। এক্স অক্ষের সাথে এর কৌণিক ব্যবধান কত? এক্স ওয়াই জেড বরাবর উপাংশ দেওয়া আছে 2, 3, 4। তাহলে এ ভেক্টরটার মান কত বলতো? এ ভেক্টরটা কত হবে? 2i প্লাস 3j প্লাস 4k। আর কি বুঝাইতে হবে কিছু? আর তো মনে হয় না বুঝাইতে হবে। কার সাথে কোণ চাইছে? এক্স এর সাথে। তাহলে এক্স এর সাথে কোণ কি? আলফা। তাহলে কজ ইনভার্স এক্স এর সহগ বাই এ ভেক্টর। তাহলে কজ ইনভার্স এক্স এর সহগ হচ্ছে আই এর সাথে আছে 2, আর এই ভেক্টরের মান কত? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। শেষ। আর মনে হয় না বুঝাইতে হবে। আর মনে হয় না বুঝাতে হবে। দেখো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। যারা ফেসবুকে যুক্ত আছো তারা কিন্তু কোনো কমেন্ট করছো না। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না।
কমেন্ট করতে হবে। যারা ফেসবুকে যুক্ত আছো তাদের কমেন্ট করতে হবে, তারাও জানতে চাইতে পারো, যে কোনো কিছু বলতে পারো আমাকে। আমি বলেছি 21 নাম্বারটা পরে করাবো, 21 নাম্বার এখন করাবো না। মঙ্গলবার দিন এক্সাম আছে নিশ্চয়ই মনে আছে। আর কে কারো প্রবলেম আছে আমাকে বলো, প্রবলেম থাকলে আমাকে বলো, প্রবলেম না থাকলেও বলো। সৃজনশীল 3 নাম্বারটা দেখো, সৃজনশীল 3 নাম্বারটা দেখো। সৃজনশীল 3 নাম্বারে কারো প্রবলেম আছে? দেখো তো 3 নাম্বার দেওয়া আছে, এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে। আমাকে বলা হয়েছে এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে। গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপক হতে গণনা করো এক্স অক্ষ এ প্লাস বি প্লাস সি এর অন্তর্বর্তী কোণ কত। এক্স অক্ষ এ প্লাস বি প্লাস সি এর অন্তর্বর্তী কোণ কত? ঠিক আছে, তার মানে কি ফার্স্টে এ প্লাস বি প্লাস সি করবা, তিনটারে যোগ করবা, যোগ করলে একটা আই এর সহগ পাইবা, এটাকে আর ধরতে পারো রেজাল্টেন্ট। আই এর সহগ পাবা, একটা জে এর সহগ পাবা, একটা কে এর সহগ পাবা। তাহলে কি চাইছে বলতো, এক্স অক্ষের সাথে কোণ চাইছে। তাহলে এক্স অক্ষের সাথে কোণকে আলফা দিয়ে লিখলে কজ ইনভার্স আর এক্স, আই এর সহগ বাই পুরা ভেক্টর আর। তারপরে উদ্দীপক থেকে দেখাও যে এই তিনটা একই তলে অবস্থান করে, এই তিনটা একই তলে অবস্থান করে, এই তিনটা একই তলে অবস্থান করে। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি শিখিয়েছিলাম আমরা? খুব খুব চিন্তা ভাবনা করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত যতটুকু মনে পড়ে আমি শিখাইনি। আমার কাছে তিনটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর। এই তিনটা ভেক্টর সমতলীয় নাকি সেটা আমি জানতে চাই। তাহলে কখনো যদি এরকম বলে তিনটা ভেক্টর দেওয়া আছে, সেই তিনটা ভেক্টর সমতলীয় নাকি আমার কাছে জানতে চাই। কখনো যদি এরকম বলে আমার কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে, এরা কি সমতলীয় না অসমতলীয় আমার কাছে জানতে চায়, তখন আমাদের একটা টেকনিক আছে বের করার। কি টেকনিক, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করব, তিনটা যে ভেক্টর দেওয়া আছে, মনে করলাম এটা এ ভেক্টর দেওয়া আছে, এটা মনে করলাম বি ভেক্টর দেওয়া আছে, এটা মনে করলাম সি ভেক্টর দেওয়া আছে। আমার কাছে এই তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টরকে আমরা যদি সমতলীয় কনসিডার করি, তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয় কখন হবে? এই তিনটা ভেক্টর সমতলীয় তখনই হবে যদি এরকম হয়, এই তিনটা ভেক্টর এই মনে করলা যে এই আমাদের হোয়াইট বোর্ডের প্যানেলের উপরেই আছে, পৃষ্ঠে আছে। তাহলে আমরা এই তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটাকে নিয়ে ক্রস করব, যে কোনো দুইটা। ঠিক আছে, মনে করলাম বি ভেক্টর আর সি ভেক্টরকে আমি ক্রস করলাম। তাহলে নোট স্যার শিখেছিল বি ভেক্টর আর সি ভেক্টরকে যখন আমি ক্রস করব তখন নতুন একটা ভেক্টর পাবো। নতুন কি ভেক্টর পাবো? একটা ভেক্টর পাবো, যে ভেক্টরটা কি বি এর উপরে উলম্ব, সি এর উপরে উলম্ব। তার মানে এখানে দেখাইতেছে বি ভেক্টর সি ভেক্টর, কিন্তু যখন আমি মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে ফেলছি তখন কি আর দুইটা ভেক্টর আছে না একটা ভেক্টর? তখন কিন্তু আর দুইটা ভেক্টর নাই। কয়টা ভেক্টর? একটা ভেক্টর। তাহলে এই একটা ভেক্টরটা কি বলতো,
বি এর উপরে উলম্ব, এই একটা ভেক্টরটা কি বলতো সি এর উপরে উলম্ব। তাহলে এই ভেক্টরটা যখন বি এর উপরে উলম্ব, এই ভেক্টরটা যখন সি এর উপরে উলম্ব, তখন ঘটনাটা কি দাঁড়াইতেছে ভালো করে খেয়াল করো। তাইলে এই দুইটা মিলে এখন একটা ভেক্টর হয়ে গেছে, সেটা বি এর উপরে উলম্ব, সেটা সি এর উপরে উলম্ব। এখন এই ভেক্টরটা যদি বি এবং সি এর সমতলীয় হয়, এই ভেক্টরটা যদি বি এবং সি এর সমতলীয় হয়, অর্থাৎ একই তলের উপরে থাকে, তখন আমার যে বি আর সি এর উপর যে লম্বটা হইলো, এই ক্রস প্রোডাক্টটা বি এর উপর উলম্ব, সি এর উপর যে লম্ব হইলো, তাহলে এই লম্বটা কি হবে, এর উপর উলম্ব হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তিনটা ভেক্টর দিয়ে আমাকে বললো সমতলীয়। একটা কথা মনে রাখবা, দুইটা ভেক্টর সবসময় সমতলীয় হবে। মনে করলে আমার দুইটা আঙ্গুল সবসময় সমতলীয় হবে। কারণ কি, তল তৈরি করতে হলে দুইটা ডাইমেনশন লাগে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। মানে বোঝানোর চেষ্টা করতেছি, তল তৈরি করার জন্য দুইটা ডাইমেনশন লাগে, একটা দৈর্ঘ্য ডাইমেনশন, একটা প্রস্থ ডাইমেনশন। তাহলে এটা যদি দৈর্ঘ্য প্রস্থ ডাইমেনশন হয়, তাহলে সেটা তুমি যেমনি রাখো না কেন তখন কিন্তু একটা প্লেন তৈরি করবে, যেভাবেই রাখো না কেন একটা প্লেন তৈরি করবে। কিন্তু যখন তৃতীয় লোক আসলো, তৃতীয় লোক যদি একই জায়গায় থাকে, তাহলে একটা সেই প্লেনের মধ্যে আছে, কিন্তু একটু বাঁকা হয়ে গেলেই সেই তলের মধ্যে কিন্তু আর নাই। তাহলে বিষয়টা ওই রকমই। যদি দুইটা ভেক্টর দিয়ে প্রশ্ন করে এরা কি সমতলীয় নাকি, তখন বলবা যে দুইটা ভেক্টর অলওয়েজ সমতলীয়। দুইটা ভেক্টর যেমনেই থাকুক তারা একটা প্লেন তৈরি করে রাখবে, তল তৈরি করে রাখবে। এমনি থাকলে এমনি প্লেন করবে, এমনি থাকলে এমনি প্লেন করবে, এমনি থাকলে এমনি প্লেন করবে। কিন্তু যদি তৃতীয় পক্ষ আসে, তখন কিন্তু আসলে সে সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। সমতলীয় হইতে হইলে কি করতে হবে, যে কোনো দুইটারে ক্রস করব, ক্রস করার পরে তারা হবে ওই দুইটার উপরই লম্ব। আর যদি তৃতীয় ভেক্টরটা ওই সমতলেই থাকে, তাহলে ওইটা কি হবে, তৃতীয় ভেক্টরের উপরেও লম্ব হবে। তার মানে কি, লম্ব হইলে আমরা নুট স্যার তোমাদের শিখিয়েছিল, লম্ব হইলে কি হবে, দুইটা ভেক্টরে ডট করলে জিরো হবে। তাহলে এই বি আর সি মিলা যে লম্ব ভেক্টরটা হইলো, সেটা যদি এর উপরে লম্ব হয়, তাহলে সেটার সাথে যদি আমি এর ডট করি, সেটা কি হবে বলতো, জিরো হবে। ঠিক আছে, তার মানে দুইটা তিনটা ভেক্টর দিয়ে আমাকে যদি বলে এরা সমতলীয় প্রমাণ করো, তাহলে কি করব, যে কোনো দুইটারে ক্রস করব। ক্রস করার পরে যেটা পাবো সেটার সাথে অপর ভেক্টর যেটা বাকি থাকবে সেটারে কি করব, ডট করব। ডট করে যদি জিরো পাই, তখন বুঝে নিব তারা কি বলতো সমতলীয়। আর যদি জিরো না পাই, তখন বুঝবো কি তারা সমতলীয় না। তার মানে বিষয়টা অনেকটা এরকম, বি ভেক্টর নিলাম, আচ্ছা তাহলে এ আর বি রে ডট করলাম, ক্রস করলাম। আমরা বলছিলাম যে কোনো দুইটা এ আর বি রে ডট ক্রস করলাম, ক্রস করার পরে বাকি রইল কি সি, সি এর সাথে ডট করে যদি জিরো পাই তাহলে সমতলীয়, নাইলে সমতলীয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক একই রকম ভাবে এখানে খেয়াল করে দেখো, আমাকে প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাকে বলছে এরা কি সমতলীয় নাকি আমার কাছে জানতে চাইছে। তাহলে যে কোনো দুইটা ভেক্টর নাও, তাহলে মনে করলো এ ভেক্টর নিলা আর বি ভেক্টর নিলা, এটা ক্রস করো। ক্রস করার পরে অপরটার সাথে ডট করো, এটা আই, এটা জে, এটা কে। এই ভেক্টরের সাথে কি আছে, 2 1 -1, 2 1 -1। যে কি আছে 3 -2 4, 3 -2 4। ঠিক আছে, এটা ক্রস করো। ক্রস করার পরে যেটা পাইবা সেটার সাথে কি করো বলতো, অপরটা যেটা বাকি আছে, সি ভেক্টর বাকি আছে, তাহলে এই দুইটার সাথে সি এর সাথে ডট করো। ডট করার পরে যদি জিরো পাও, ঠিক আছে, তাহলে সমতলীয়। জিরো না পাইলে সমতলীয় না। কইরে আমাকে জানাও, আমি অপেক্ষা করছি, তোমরা করে আমাকে জানাও। আর যদি কনসেপ্ট না বুঝো তাও আমাকে বলো যে স্যার কনসেপ্টটা বুঝছি না। যদি কনসেপ্ট না বুঝো তাও আমাকে জানিয়ে দাও। করো, এটা কইরা আমাকে বলো এটা কি সমতলীয় না সমতলীয় না, আমাকে জানাও। ক্রস করো, ক্রস করার পরে ডট করো। ডট করে দেখো জিরো হয় কি হয় না।
কত আসে আমাকে জানাও। সামিয়া প্রশ্ন করছে, স্যার এক্সামটা কিভাবে নিবেন? এক্সামটা নিব কিভাবে? অবজেক্টিভ পরীক্ষা নিব গুগল ফর্মে প্রশ্ন দিয়ে দিব, তোমরা অবজেক্টিভ পরীক্ষা দিবে গুগল ফর্মে। আর সাবজেক্টিভের প্রশ্ন দিব, সেই প্রশ্ন তোমরা মেসেঞ্জারে ছবি উঠিয়ে জমা দিবা অ্যান্সার করে, বলে দিব আমরা ক্লাস শেষে। স্যার জিরোই আসছে। জিরো আসছে? জি স্যার। কার কার জিরো আছে কমেন্ট করো। যার যার জিরো আসছে কমেন্ট করো। একজন খালি তাসিন চৌধুরীর জিরো আসছে, আর কারো জিরো আসে নাই? এই অঙ্কটা করার আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে, আমরা হিসাব করে দেখছি যে কোনো দুইটাকে ক্রস করে আমরা যদি কি করি বলতো, আরেকটার সাথে ডট করি, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা যা হবে সেটা দিয়ে একটা নির্ণায়ক তৈরি করার পরে, এবিসি দিয়ে একটা নির্ণায়ক তৈরি করার পরেও অ্যান্সারটা সেম আসবে। মানে এবিসি দিয়ে নির্ণায়ক বলতে এখন কি আই জে কে বাদ, কেন? কারণ লাস্টে তো ডট করলে তো আর ভেক্টর থাকবে না, স্কেলার হয়ে যাবে। তাহলে আই জে কে বাদ দিলাম, বাদ দিলে যেটা থাকবে সেটা দিয়ে আমরা কি করব, একটা নির্ণায়ক তৈরি করব। তার মানে আই জে কে বাদ দিলে কি থাকবে, আয়ের সহগ, জে সহগ, কের সহগ। একই রকম আয়ের সহগ, জের সহগ, কের সহগ। একই রকম আয়ের সহগ, জের সহগ, কের সহগ। করলে কি করবো, একটা নির্ণায়ক করলাম, করার পরে যে মানটা পাবো, এই নির্ণায়কটা করার পরে যে মানটা পাবো সেই মানটাই হবে কি বলতো, আমাকে ওই যে দুইটা ক্রস করে ডট করার মান সেম আসবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি লিখলাম এ ক্রস বি ডট সি, একটু আগে আমরা কি এ ক্রসটা আলাদা করছি, সি রে আলাদা করছি, ঠিক আছে? ওইভাবে করলেও হবে। তুমি চাইলে এটা একবারেও করে দিতে পারবা। একবারে মানে এর সাথে কে কে আছে দেখো তো, 2 1 -1, বি এর সাথে কে কে আছে, 3 2 4, 3 -2 4, সি এর সাথে কে আছে, 1 -3 5। এখন দেখো, এখন যদি আমরা নির্ণয় করি, 2 নিলাম, কথা কি ছিল, কলাম বাদ সারি বাদ, 5 দুগুণে 10 -10, সূত্রের মাইনাস 3 4 12 প্লাস 12, সূত্রের মাইনাস কলাম বাদ সারি বাদ 1 নিছি, তাহলে কত, 3 5 15, সূত্রের মাইনাস 4 1 4 প্লাস -1 নিছি, -1 মানে -1, কলাম বাদ সারি বাদ 3 3 9, তাহলে -9, আর 2 1 2, সূত্রের মাইনাস প্লাস 2, তাহলে কি থাকতেছে দেখো, এটা কত, 2 4, সূত্রের মাইনাস, এখানে কত থাকতেছে 1, 1 থাকে প্লাসের, তাহলে 1 সরি 11 থাকে প্লাসের 11, মাইনাস কত বলতো, এখান থেকে কত 7 প্লাস 7, তাহলে কত বলতো 11 - 11 = 0। দেখছো মিলছে নি? তার মানে কি এইগুলি দিয়ে একটা নির্ণায়ক তৈরি করলেও জিরো আসছে, তার মানে তারা সমান্তরাল। তুমি ইচ্ছা করলে যে কোনো একটা করবা আর কি, দুইটা করার দরকার নাই। ফার্স্টে দুইটারে ক্রস করে অপরটার সাথে ডট করবা, অ্যান্সার যদি জিরো আসে সমতুল্য। অথবা এভাবে লেখার তিনটার সাথে কি করবা, নির্ণায়ক তৈরি করবা। নির্ণায়ক তৈরি করলে সেটার মান যদি জিরো আসে তাহলে কি হয় বলতো, সমতুল্য। কথা বুঝছো নাকি? দেখো বুঝলে ওকে স্যার লিখে কমেন্ট করো। যারা ফেসবুকে যুক্ত আছো ফেসবুকে কমেন্ট করবা, যারা জুমে যুক্ত আছো জুমে কমেন্ট করবে। আমি ফেসবুকে কোনো কমেন্ট পাইতেছি না। এরকম চলতে থাকলে আগামী ক্লাস থেকে ফেসবুকে শেয়ার বন্ধ থাকবে।
নিশ্চয়ই বুঝছো, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। তাহলে সৃজনশীল 3 নাম্বারটা আবার করবা। 4 নাম্বার আসো, 4 নাম্বারটা পারবা না? 4 নাম্বারের ঘটা করবা। 4 নাম্বারের ঘ লিখো, হোমওয়ার্ক 4 নাম্বারের ঘ করবা। 4-এর গরু পারবা না, 4-এর ঘ একটু লিখে নাও তো, 4-এর ঘ। তারপরে 5 নাম্বার আসো, 5 নাম্বারের ঘ করবা। 10 নাম্বারের ঘ করবা, দুইটাই পারবা, 5 নাম্বার করবা। 6 নাম্বারের ঘ করবা, ঘোড়া, 6-এর ঘ, 5 নাম্বার পুরোটা 6-এর ঘোড়া। 7-এর 7 করবা, লিখতেছো, লিখে নাও, 7 করবা। 8 করবা, 9 করবা, 10 করবা, 11 করবা, 11 করবা, 12 করবা, 13 করবা, 15 করবা, 16, 17। এগুলি হোমওয়ার্ক থাকলো, লিখছো নিশ্চয়ই, লিখছো নিশ্চয়ই। আবারও বলে দিই আমি, 17 করবা, 16 করবা, 15 করবা, 13 করবা, 12 করবা, 11 করবা, 10 করবা, 9 করবা, 8 করবা, 7 করবা, 6-এর ঘোড়া করবা, 5 করবা, 4-এর ঘোড়া করবা, 3 করবা। এগুলি হোমওয়ার্ক। এগুলি হোমওয়ার্ক, এগুলি ঠিক মতো করতে হবে। 1, 2 পরে আমি করাই দিব, 1, 2 পরে আমি করাই দিব। হোমওয়ার্ক অনেক থাকবে, আবার এক্সাম আছে, সেজন্য আমরা পড়া বাড়াইলাম না। আগামী লেকচারে লব্ধি নিয়ে কাজ করব। যারা হোমওয়ার্ক, যারা পরীক্ষা দিবা না তাদেরকে গ্রুপ থেকে আমরা বহিষ্কার করব। যারা পরীক্ষা দিবা না তাদেরকে গ্রুপ থেকে সরাই নিব আমরা, মানে গ্রুপে আর রাখবো না। আমাকে না জানায় যারা পরীক্ষা দিবা না তাদেরকে গ্রুপে রাখবো না, ঠিক আছে? তাদেরকে সরাই নিব আমরা। এক্সাম সিস্টেম, এক্সামটা হবে 2 ধরনের, এমসিকিউ এক্সাম হবে, রিটেন এক্সাম হবে। এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ থাকবে, 20 মিনিট সময় থাকবে। আগামী দিন 7:30 এমসিকিউ শুরু হবে, 7:50 এমসিকিউ শেষ হয়ে যাবে। এরপরে আমাদের রেসপন্স বন্ধ করে দিব, এরপরে চাইলেও তুমি জমা দিতে পারবে না। 7:50 পরে কারো কোনো কিছু গ্রহণ করতে পারবো না। আর রিটেনের মধ্যে সাবজেক্টিভ মানে সৃজনশীল থাকবে 2টা থাকবে, একটা আনসার করবা, 20 মিনিট সময়। আর ম্যাথ থাকবে 8টা ম্যাথ থাকবে, 5টা আনসার করবা, সরি 5টা ম্যাথ থাকবে, 3টা আনসার করবা। 3 পাতা 15 মিনিট সময়। রিটেনের টোটাল সময় হচ্ছে 15 আর 20 হচ্ছে 35 মিনিট। 15 আর 20 হচ্ছে 35 মিনিট। রিটেন শুরু হবে 7:55 থেকে, 7:55 থেকে। সাতটা পঞ্চান্ন থেকে 7:35 সরিয়ে নিব আমরা।
7:35 আমরা প্রশ্ন সরিয়ে নিব। 8টা স্যার না? সরি, হ্যাঁ 7:55 থেকে 8:35 পর্যন্ত পরীক্ষা প্রশ্ন থাকবে, প্রশ্ন সরাই নিব। 8:35 পরে যারা খাতা জমা দিবা তাদের খাতা নেওয়া হবে না। এই খাতা দেওয়ার নিয়ম হচ্ছে তুমি খাতায় লিখবা, খাতায় প্রশ্ন মানে উত্তরপত্র লিখবা। উত্তরপত্র লেখার পরে সেই যে পেজে উত্তরপত্র লিখছো সেই পেজের উপরে এবং নিচে নিজের নাম লিখবা, ব্যাচ নাম্বার লিখবা। পেজের উপরে এবং নিচে দুই জায়গায় নিজের নাম এবং ব্যাচ নাম্বার লিখতে হবে, নাইলে কিন্তু খাতা গ্রহণযোগ্য না। ঠিক আছে? তারপর এটার ছবি তুলবা, পেজ নাম্বার লিখবা। যে মনে করলা এটা হচ্ছে তোমার পেজ, মনে করলা এটা তোমার পেজ, এই পেজের উপরে লিখবা রহিম, ব্যাচ হচ্ছে 105। কেউ যদি অন্য ব্যাচের থাকো সেই ব্যাচ নাম্বার লিখবা, 104 লিখবা। নিচেও লিখবা রহিম 105 ব্যাচ নাম্বার। ঠিক আছে? এবং পেজ নাম্বার লিখবা, পেজ নাম্বার নিচে অথবা উপরে যে কোনো এক জায়গায় পেজ নাম্বার লিখবা 1, 2 এরকম করে লিখবা, তাহলে আমাদের খাতা দেখতে সুবিধা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, আবারও বলি, মঙ্গলবার দিন পরীক্ষা। ডট গুণ ক্রস গুণের উপরে বেশিরভাগ কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দিছি, রিটেন কিছু প্রশ্ন দিছি, সেগুলো আশা করি পারবা। সেগুলি না পারলে আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাইতে পারো, আমি চেষ্টা করবো অ্যাসিস্ট করার জন্য। কথা দিচ্ছি না, চেষ্টা করব। ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা শুরু হবে, অবজেক্টিভ হবে 20 মিনিট, 25টা অবজেক্টিভ থাকবে, 20 মিনিট সময় থাকবে। আর রিটেনের জন্য সময় থাকবে 35 মিনিট। সেই ক্ষেত্রে 20 মিনিট হচ্ছে সাবজেক্টিভ এবং 15 মিনিট আমরা ধরলাম, 35 মিনিট, টোটাল 40 মিনিটের সময় দিব আমরা। টোটাল 40 মিনিটের সময় দিলাম। এই 40 মিনিটের মধ্যে আমাদের খাতা মেসেঞ্জার গ্রুপে ছবি উঠিয়ে জমা দিবা। খাতার উপরে এবং নিচে নিজের নাম লিখতে হবে, ব্যাচ নাম্বার লিখতে হবে, পেজ নাম্বার দিতে হবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা ক্লাস শেষ করব। আজকে লোক দিয়ে ঢুকলাম না, আজকে লোক দিয়ে সৃজনশীল কি খালি গ আর ঘ থাকবে নাকি ক খ থাকবে? কখ থাকবে। কখ কি থাকবে? বিভিন্ন ভেক্টরের নাম শিখাইছিলাম, মনে আছে? বিভিন্ন জি স্যার। ভেক্টর, সেই ভেক্টরের নামগুলি লিখতে বলা হবে। মানে কর মধ্যে এরকম থাকতে পারে, একক ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর কাকে বলে, সমান ভেক্টর কাকে বলে। বুঝছো? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ফেসবুকে যারা যুক্ত আছো তাদেরও মনে হয় কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, শুধু ডট এবং ক্রস গুণনের উপর এক্সাম, সাথে ওই যে অবস্থান ভেক্টর তো থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দুর অবস্থান ভেক্টর। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমরা লব্ধি পড়ানো উচিত ছিল, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা দিছি, লব্ধি পড়াইলে প্যাস লেগে দিবা, সেজন্য পরীক্ষার জন্য লব্ধিটা পড়াইলাম না। তোমাদের চিন্তা নাই, আমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস নিচ্ছি। তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, একটা বিশেষ ঘোষণা। যারা নটর ডেম, হলি ক্রস, সিটি, সেন্ট জোসেফ, অন্যান্য যাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, তারা তাদের জন্য সব মিলে আমরা একটা ব্যাচ করব। এটা হচ্ছে ব্যাচ 110। আর এগুলি বাদ দিয়ে যারা আছে, বাকি সকল কলেজ, বাকি সকল কলেজ যাদের ফার্স্ট ইয়ারে, যাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট আর সেকেন্ড পেপার একসাথে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে, ভালো করে শুনো আমার কথা। তারা যারা সকল কলেজ আছে তারা এই ব্যাচেই থাকবে, 105এই থাকবে, তারা 105এই থাকবে।
ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যাদের আছে তারা এই ব্যাচেই থাকবে, এখানেই তাদের ক্লাস চলতে থাকবে। কিন্তু যদি তুমি এরকম কোনো পাপি হয়ে থাকো যে তোমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার খালি, ঠিক আছে, সরি, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার একসাথে ফার্স্ট ইয়ার থাকবে তারা এখানেই থাকবে, তাদের এখানেই ক্লাস নিব আমরা। আর যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারও থাকবে সেকেন্ড পেপারও থাকবে, সেই সকল পাপীদের আমরা 110 নামে একটা ব্যাচ করব, যেই ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে। অলরেডি ক্লাস বলতে তাদের ভেক্টর গতিবিদ্যা আর বলবিদ্যা হয়ে গেছে, তাদের ভেক্টর গতিবিদ্যা বলবিদ্যা হয়ে গেছে। আর এই ব্যাচের মধ্যে আমরা শুধু ভেক্টর শুরু করছি, তাহলে এই ব্যাচে তুমি ভেক্টর গতিবিদ্যা বলবিদ্যা করবা। আমরা ভেক্টর গতিবিদ্যা বলবিদ্যা পড়ানোর পরে সামনে আগাবো, মানে অন্য অন্য কিছু পড়াবো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানেই থাকবা, তোমাদের এই চ্যাপ্টার গুলি ভেক্টর গতিবিদ্যা বলবিদ্যা এই ব্যাচে আমি করাবো। কিন্তু সেকেন্ড পেপার যেহেতু আছে, আমি তাপ গতিবিদ্যা শুরু করব, তাপ গতিবিদ্যা। কারণ যেহেতু তোমরা কলেজে ভর্তি হয়ে গেছো, কলেজে যে কোনো সময় বলে দিতে পারে যে আমি 1 মাস পরে পরীক্ষা নিব, সেজন্য আমার প্রিপারেশন রাখতে হবে যাতে কলেজ শুরু হইলে পরীক্ষা হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে, বুঝতে পারছো। তাদের জন্য তাপ গতিবিদ্যার ক্লাস শুরু করব আমরা। এই ব্যাচেও কিন্তু তাপ গতিবিদ্যা পড়াবো, ঠিক আছে, এই ব্যাচে তারা চলতে থাকবে। আর যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, তাদের কিন্তু আসলে তাপ গতিবিদ্যা পড়ানোর দরকার নাই, তারা 110 নাম্বার ব্যাচে জয়েন করবা। সেই ব্যাচের টাইম হচ্ছে শুক্র শনি 11টার সময়, শুক্র শনি 11টার সময়। কথা কি ক্লিয়ার হয়েছে? যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, তাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, তারা এখানেই থাকবে, এখানেই পড়াবো আমি তাদের। আর যারা ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার, তারা এখানে তো ক্লাস করবে, ক্লাস হচ্ছে শুক্র শনি 110 নাম্বার ব্যাচে নতুন ভাবে ক্লাস শুরু করবে, মানে এখানেও থাকবে ওইখানেও ক্লাস করবে। ওইখানে আমরা ফার্স্ট পেপারেরই আরেকটা স্পেশাল চ্যাপ্টার ধরবো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। সবাই এই ব্যাচে ক্লাস করতে থাকবে। আর যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, মানে হলি ক্রস, নটর ডেম, সিটি কলেজ, তারা কি করবা, শুক্র শনি 11টার সময় ক্লাস শুরু করবে। এটা কবে থেকে? এটা 3 তারিখ থেকে, 3 অক্টোবর থেকে, মানে আগামী সপ্তাহ থেকে। আমরা বলে দিব, আরেকটা ঘোষণা দিয়ে বলে দিব, ঠিক আছে। ওকে, তোমাদের সময় নষ্ট না করিয়া ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে উপস্থিত স্যার, থাকার। ওই আপনি যে বলছেন গুগল ফর্মসে পরীক্ষাটা নেওয়া হবে, ফর্মটা কি ফেসবুক গ্রুপে দেওয়া হবে নাকি মেসেঞ্জার গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার আর স্যার গ্রুপে খাতাটা সিকিউর খাতাটা কি মেসেঞ্জার গ্রুপে ছবিগুলো পাঠাবো নাকি? ছবি এক সিরিয়ালি ছবি উঠায়া সবগুলি একবারে সিলেক্ট করে মেসেঞ্জার গ্রুপে জমা দিবা। কয়টার মধ্যে? 8:35-এর মধ্যে। এর আগে পরে হইলে কিন্তু আর খাতা নিব না। ওকে স্যার, আর কারো কোনো প্রশ্ন? তিশা প্রশ্ন করছে, স্যার 110 নাম্বার ব্যাচে জয়েন করব কেমনে? তোমার জয়েন করতে হবে না, আমি জয়েন করাই নিব। যখন ক্লাস শুরু হবে তখন আমি তোমাদের জানিয়ে দিব, ঠিক আছে। ওকে, সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।